প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সরকারি ধারণা কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে বিবিএস ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি শরীফ হোসেন, খণ্ডকালীন শিক্ষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি ধারণা কলেজ। আসলে দীর্ঘদিন যাবৎ আমরা করোনাকালীন এই মহামারীর মধ্যে ক্লাসের বাইরে আছি, কিন্তু তারপরও আমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে যেহেতু, তাই আমরা আমাদের যে ক্ষতি হয়েছে অনেকটা পুষিয়ে নিতে সক্ষম হব আশা করি, যদি আমরা একটু বাসায় নিয়মিত পড়াশোনা করি। আমরা এর আগে ব্যবসায় পরিচিতি কোর্সে অনেকগুলো লেকচার সম্পর্কে আলোচনা করেছি। আজকের আলোচনায় সপ্তম অধ্যায়ে আমরা অংশীদারি যে অধ্যায়টি রয়েছে সে অধ্যায় সম্পর্কে আলোচনা করব। প্রথমত রয়েছে অংশীদারি ব্যবসায় কাকে বলে। সাধারণ অর্থে দুই বা ততোধিক ব্যক্তির দ্বারা গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায় প্রতিষ্ঠানকে অংশীদারি ব্যবসায় বলা হয়। অর্থাৎ যে সকল ব্যক্তি পরস্পরের সাথে এরূপ অংশীদারি সম্পর্কে আবদ্ধ হয় তাদের প্রত্যেকে অংশীদার, এবং তাদের ব্যবসায়কে মূলত বলা হয় অংশীদারি ব্যবসা। তাই আমরা বলতে পারি যে চুক্তিবদ্ধ দুই বা ততোধিক ব্যক্তি দ্বারা গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত ব্যবসায় প্রতিষ্ঠানকেই বলা হয় কি অংশীদারি ব্যবসা। এখানে আরেকটি কথা আছে যে এ ধরনের ব্যবসায় সর্বনিম্ন সদস্য সংখ্যা হবে 2 জন এবং সর্বোচ্চ 20 জন সদস্যের দ্বারা এই ব্যবসা সংগঠিত হয়। এরপর রয়েছে অংশীদারি ব্যবসায়ের বেশ কিছু অপরিহার্য উপাদান, যেগুলো ছাড়া অংশীদারি ব্যবসায় মূলত চিন্তা করা যায় না। অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞা ও অংশীদারি আইনের বিভিন্ন ধারা, সেগুলো পর্যালোচনা করলে এরূপ ব্যবসায়ের এমন কতগুলো মৌলিক উপাদান পরিলক্ষিত হয় যেগুলো ছাড়া এর অস্তিত্ব আইনসম্মত বা রীতি সিদ্ধ নয়। তো এর যে অপরিহার্য উপাদানগুলো রয়েছে, প্রথমত রয়েছে হচ্ছে চুক্তিবদ্ধ সম্পর্ক। অংশীদারি ব্যবসায়ের অন্যতম উপাদান হচ্ছে অংশীদারদের মধ্যকার একটি চুক্তিবদ্ধ সম্পর্ক। চুক্তিবদ্ধ সম্পর্কের ভিত্তিতে একাধিক ব্যক্তি কোনো ব্যবসায় গঠন করলে তা অংশীদারি ব্যবসা হিসেবে গণ্য হয়, এটা আমরা জানি। আর এ সম্পর্কে অংশীদারি আইনের 5ম ধারায় বলা হয়েছে, অংশীদারির সম্পর্ক চুক্তি হতে জন্ম লাভ করে, সামাজিক মর্যাদা বলে নয়। তাই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত মালিকানার ব্যবসায় সকল শরিকগণ একসাথে পরিচালনা করলে তাকে অংশীদারি ব্যবসায় বলা যাবে না। এক্ষেত্রে অবশ্যই পরস্পরের মধ্যে বিদ্যমান সম্পর্ক উত্তরাধিকার সূত্রের চুক্তিবদ্ধতার নয়। তারপর দ্বিতীয়ত যে উপাদানটি রয়েছে তা হচ্ছে আইনসম্মত ব্যবসায়ের উদ্দেশ্য। অর্থাৎ অংশীদারি চুক্তিটি অবশ্যই কোনো আইনসম্মত ব্যবসায় গঠন ও পরিচালনার উদ্দেশ্যে হতে হবে। অর্থাৎ সমাজ ও আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় এমন কোনো কাজ করার উদ্দেশ্যে চুক্তিবদ্ধ হলে তা অংশীদারি ব্যবসা হিসেবে গণ্য হবে না। যেমন চোরাচালান বা অন্য কোনো অবৈধ উপায়ে অর্থ উপার্জনের উদ্দেশ্যে যখন কতিপয় ব্যক্তি চুক্তিবদ্ধ হয়ে অংশীদার ব্যবসা গঠন করলে তা অংশীদারি ব্যবসা হিসেবে গণ্য হবে না। তারপর তৃতীয়ত রয়েছে একাধিক সদস্য সংখ্যা। আমরা জানি অংশীদারি ব্যবসায়ে অংশীদারদের মূলত ওই ব্যবসায়ের মালিক হন এবং
দুই বা ততোধিক ব্যক্তি সে ব্যবসায়ের অংশীদার হতে পারে। যেমন অংশীদারি ব্যবসায় গঠনে একাধিক ব্যক্তির প্রয়োজন হয়। দুই বা ততোধিক ব্যক্তি না হলে অংশীদারি ব্যবসায়ের সৃষ্টি হয় না। বাংলাদেশে বহাল 1994 সালের কোম্পানি আইনের 4 ধারা অনুসারে এই ব্যবসায়ে সদস্য সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জনের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে এই সংখ্যা আবার 10 জনের বেশি হলে চলবে না। অর্থাৎ ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে অংশীদারদের সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে 10 জন। তারপর রয়েছে মুনাফা অর্জন এবং বন্টন। আমরা জানি প্রত্যেক ব্যবসায়ের প্রাথমিক উদ্দেশ্য বা লক্ষ্য থাকে মুনাফা অর্জন করা। ঠিক তদ্রূপ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রেও তারা তাদের অর্জিত মুনাফা সঠিক হারে কি করে ভাগ করে, আর সেটা অবশ্যই অংশীদারদের চুক্তিবদ্ধের উপর নির্ভর করে। মুনাফা অর্জন এবং এর বন্টন অংশীদারি ব্যবসার একটি মূল উদ্দেশ্য। অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হবে এবং অর্জিত মুনাফা অংশীদারদের মধ্যে চুক্তির শর্ত অনুযায়ী বণ্টিত হবে। অবশ্য চুক্তিপত্রে মুনাফা বন্টনের ব্যাপারে কোনো কিছু বলা না থাকলে সেক্ষেত্রে সাধারণত সকল অংশীদার সমান বা সমহারে তাদের মুনাফা বন্টন করে নেবে। অর্থাৎ যে ব্যবসায়ে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে না তা অংশীদারি ব্যবসা হিসেবে গণ্য হবে। অংশীদারির মূল লক্ষ্য মুনাফা অর্জন এবং তা সঠিক হারে বন্টন, কিন্তু তাদের উদ্দেশ্য মূলত জনকল্যাণ কিংবা পরোপকার বলা যাবে না। এরপর রয়েছে পারস্পরিক প্রতিনিধিত্ব। এরূপ ব্যবসায়ে সকলের ধারা বা সকলের পক্ষে একজনের পক্ষের ধারা পরিচালিত হতে পারে, তবে এক্ষেত্রে প্রত্যেক সদস্যই একে অপরের প্রধান বা প্রতিনিধি হিসেবে কাজ করে। অর্থাৎ প্রত্যেক সদস্যকেই নিজের জন্য প্রধান এবং অপরের জন্য প্রতিনিধি হিসেবে কাজ করতে হয়। তাই যে কোনো অংশীদারের ব্যবসার সংক্রান্ত কাজের জন্য সকল অংশীদার ব্যক্তিগতভাবে ও সমষ্টিগতভাবে দায়বদ্ধ হয়। একেই পারস্পরিক প্রতিনিধিত্ব বলা হয়। তারপর যেটি রয়েছে তা হচ্ছে পারস্পরিক আস্থা এবং বিশ্বাস। অংশীদারি ব্যবসায় অংশীদারদের মধ্যে পারস্পরিক যে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তা অবশ্যই কি হতে হবে, থাকতে হবে। কারণ অংশীদারদের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস না থাকলে এই ব্যবসায়ে সফলতা অর্জন করা সম্ভব নয়। তাই অংশীদারি ব্যবসায়ের অংশীদারদের মধ্যকার যে চুক্তি, এই চুক্তিকে সদ্বিশ্বাসের চুক্তি এবং তাদের সম্পর্ককে চূড়ান্ত সদ্বিশ্বাসের সম্পর্ক বলা হয়ে থাকে। এরপর সর্বশেষ যে উপাদানটি রয়েছে তা হচ্ছে পরিচালনা ও ব্যবস্থাপনা। অর্থাৎ অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে পরিচালনা এবং ব্যবস্থাপনারও কিছু দায়িত্ব রয়েছে। সেক্ষেত্রে চুক্তির শর্ত মোতাবেক অংশীদারি ব্যবসায়ের সকল অংশীদারদের ধারা অথবা সকলের পক্ষে যে কোনো একজনের ধারা পরিচালিত হতে পারে। অর্থাৎ অংশীদারি ব্যবসায় পরিচালনা এবং
ব্যবস্থাপনার দায়িত্ব ব্যবসায়ের সকল অংশীদার বা সকলের পক্ষে এক বা একাধিক অংশীদার পালন করতে পারে। এতে প্রত্যেক অংশীদারেরই ব্যবসায়ের পরিচালনার কি থাকে? অধিকার থাকে। তাই আমরা বলতে পারি যে পরিচালনা এবং ব্যবস্থাপনার দায়িত্ব অংশীদারদের সকলের মধ্য থেকে যে কেউ হতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার অংশীদারি ব্যবসায় বেশ কিছু অপরিহার্য উপাদান। আমরা আশা করি অনেকেই বুঝতে পেরেছি। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো একটি টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো, এই আশায় ব্যক্ত করছি। সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এই আশায় ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।